উপমহাদেশে কৃষির যাত্রা শুরু হয়েছিল নব্যপ্রস্তর যুগে, প্রায় 10,000 বছর আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 6 থেকে 8,000 বছর আগে। এই উপমহাদেশের শুরুটা হয়েছিল পাকিস্তানের মেহেরগড় দিয়ে। এরপর আসে সিন্ধু সভ্যতা, যেটি আমরা মহেঞ্জোদারো বা হরপ্পা নামে চিনে থাকি। তারও অনেক পরে বাংলায় শুরু হয় ধান চাষ, প্রায় 2000 বছর আগে। এই যে কৃষির বিবর্তন, এত বছরের বিবর্তনে কি কি ধরনের কৃষি সরঞ্জাম ব্যবহৃত হতো এবং আজকের এই পর্যায়ে দাঁড়িয়ে আধুনিক কৃষি কিভাবে এই সরঞ্জামগুলোকে রিপ্লেস করে দিয়েছে, এগুলো জানতে হলে আমাদেরকে যেতে হবে কৃষি মিউজিয়াম বা জাদুঘরে। আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি জাদুঘরে। এখানে রয়েছে 1091টি নিদর্শন, যেগুলো কৃষির সাথে সম্পৃক্ত। আজকে আমরা আপনাদের এই যে কৃষি সম্পৃক্ত সব বিষয়াদি দেখানোর চেষ্টা করব। আকিসফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। পুরো পর্ব জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি নূরে জান্নাত। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো দাঁড়িয়েছি কৃষি বিশ্ববিদ্যালয়ের যে কৃষি মিউজিয়াম আছে বা জাদুঘর আছে সেখানটাই। তো একটু জানতে চাইবো এটা শুরুর গল্পটা, মানে আপনারা কেন মনে করলেন যে কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি কৃষি মিউজিয়াম থাকা জরুরি, কিংবা এটা এত পরেই বা কেন শুরু হলো? আসলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের প্রথম এবং সর্ববৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয়। কেউ কেউ বলে থাকে যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয়। 1961 সালে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা, কিন্তু যুগের পরিক্রমায় আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের কৃষির যে ইতিহাস এবং ঐতিহ্য এবং আমাদের হারিয়ে যাওয়া যে কৃষ্টি, সেগুলিকে তুলে ধরার দায়িত্ব কৃষি বিশ্ববিদ্যালয়ের। সেই জায়গা থেকে 2002 সালের 24শে জানুয়ারি তৎকালীন মাননীয় উপাচার্য প্রফেসর মুস্তাফিজুর রহমান স্যার, উনি এই কৃষি মিউজিয়ামটি প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেন এবং পরবর্তীতে তার ধারাবাহিকতায় 2003 সালে এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং 2007 সালে এই কৃষি মিউজিয়ামটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। তাহলে 2007 সাল থেকে এখনো পর্যন্ত এই মিউজিয়ামের কাজটা চলমান রয়েছে, অর্থাৎ সংগ্রহের কাজটা। নিঃসন্দেহে আমরা শুরুতে খুবই স্বল্প সংখ্যক আমাদের উপকরণ দিয়ে এটি শুরু হয়েছিল, কিন্তু সময়ের পরিক্রমায় প্রায় 2007 সাল থেকে এই 18 বছরের যে আমাদের পথ চলা, এখানে অনেক মানুষ তারা নিজের ঘরে সংরক্ষিত অনেক উপকরণ স্বেচ্ছায় দান করেছে মিউজিয়ামে। এছাড়াও আমরা মিউজিয়ামের পক্ষ থেকে যখন খোঁজ পেয়েছি যে কোনো জায়গায় একটি এরকম উপকরণ আছে যেটি আমাদের মিউজিয়ামে সংরক্ষণ করা যেতে পারে, সেটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা অর্থের বিনিময়েও সংগ্রহ করেছি। আজ এই প্রক্রিয়াটি চলমান আছে এবং আমরা আশা করছি যে সময়ের প্রেক্ষিতে কৃষির যে বিবর্তন হচ্ছে, তার সঙ্গে যে আমাদের কৃষির যে বিভিন্ন উপকরণের যে পরিবর্তন হচ্ছে, সেগুলি আস্তে আস্তে আমরা সংগ্রহে আনবো এবং এই মিউজিয়ামটিকে আরও কীভাবে সমৃদ্ধ করা যায়, বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন বাংলাদেশের কৃষির বিবর্তনটা সম্পর্কে একটি সম্যক ধারণা লাভ করতে পারে, এটি আমাদের উদ্দেশ্য ছিল। আমি কৃষিবিদ মনিরুদ্দিন আহমেদ, পরিচালক কৃষি মিউজিয়াম ভারপ্রাপ্ত, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। কৃষি এবং কৃষকের সাথে সম্পৃক্ত রূপসী গ্রাম বাংলার প্রকৃত চিত্র দৃশ্য হারিয়ে যাওয়া এবং বিলুপ্তপ্রায়, এবং আমাদের পূর্বপুরুষের কৃষিকাজে এবং গৃহস্থালী কাজে যে সমস্ত কৃষি উপকরণাদি সমূহ ব্যবহার করত, সেগুলি ভালো এবং যথাযথভাবে সংরক্ষণ এবং প্রদর্শন করাই হচ্ছে কৃষি মিউজিয়ামের মূল লক্ষ্য। এ পর্যন্ত কৃষি মিউজিয়ামের বিভিন্ন ডিসপ্লে রুমে 1091টি উপকরণ প্রদর্শিত রয়েছে। তার মধ্যে রয়েছে বিভিন্ন অঞ্চলের লাঙ্গল, জোয়াল, মই, বিন্দা, নিড়ানি ইত্যাদি, এবং বিভিন্ন অঞ্চলের ঢেকি, গাইল, ডুলি, ডালা, শের, পোয়া ইত্যাদি। বিভিন্ন অঞ্চলের মটকা, সরিষার তেল বাগানের ঘানি, তারপর গরুর গাড়ি। এছাড়া রয়েছে কর্নার ভিত্তিক বীজ কর্নার, সবজি বীজ কর্নার, ফলজ কর্নার, কামার কর্নার, কুমার কর্নার, তেতে কর্নার, জেলে কর্নার, বাদ্যযন্ত্র কর্নার, কবচ কর্নার, দেশীয় খেলনা কর্নার এবং দেশি বিদেশি কয়েন ইত্যাদি। স্যার, এটা কতটুকু জায়গার উপরে আসলে করা? এটা এক্স্যাক্ট আমি বলতে পারবো না, তবে আমাদের যে ভবনটি আছে এটি
600 স্কোয়ার মিটারের মতো হবে। তবে আমাদের এই মিউজিয়ামটির পিছনে আরও জায়গা রয়েছে, পরবর্তীতে এটি সম্প্রসারণ করার পরিকল্পনা বিশ্ববিদ্যালয় রয়েছে। আচ্ছা, তাহলে আপনারা এটি সম্প্রসারণ করতে চান? জি। তো দৈনিক আসলে কি পরিমাণ মানুষ এই মিউজিয়াম সম্পর্কে জানতে আসেন, বা প্রচার কি সেরকমভাবে আছে যে এখানে একটা মিউজিয়াম আছে এবং চাইলে আমরা আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এখানে এনে দেখাতে পারি? বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই ধরনের বিশেষ কোনো প্রচারণা নেই, তবে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যে ব্রোশিউরগুলি বের করা হয়, প্রত্যেকটি ব্রোশিউরে আমাদের এই মিউজিয়ামটির কথা উল্লেখ করা থাকে। আমি যতটুকু জেনেছি যে বিশেষ করে আমাদের শীতকাল যখন অনেক ভিজিটর আসেন, তখন এমনও হয় যে স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন 100 থেকে 150 ভিজিটরও আমাদের আসে। আমরা এখন যে রুমটিতে দাঁড়িয়ে আছি, এখানে তো বিভিন্ন ধরনের উপকরণ রয়েছে, এগুলো সম্পর্কেও আমরা একটু জানতে চাই। কি ধরনের উপকরণ রয়েছে, কোথা থেকে সংগৃহীত হয়েছে? আপনি দেখছেন, আমরা যদি এদিক থেকে খেয়াল করি যে প্রথমেই এখানে একটা আমাদের দেশে যে কর্মকাররা যে আমাদের কৃষি উপকরণগুলি তৈরি করতো, তাদের জন্য আমাদের কর্মকাররা এটি ব্যবহার করত। আপনি এখানে দেখছেন বেশ কিছু স্প্রেয়ার রয়েছে, বিশেষ করে আমাদের ফসলের ক্ষেতে পোকা দমনের জন্য যে আমাদের কীটনাশক বা ছত্রাকনাশক দিতে হয়, সেই জন্য এগুলি ব্যবহার করা হয়। এগুলি বিভিন্ন সময়ের দেখছেন। তারপরে এখানে বিভিন্ন ধরনের উইডার রয়েছে। আমাদের কৃষকরা তাদের ফসলের জমির যে আগাছা, বিশেষ করে ধানের আগাছা দমনের জন্য তারা এটা ব্যবহার করে। এখানে আমরা দেখছি যে একটা গরুর গাড়ি, আমাদের কৃষক ভাইয়েরা মাঠে যখন তাদের ফসল সংগ্রহ করতেন, ফসল সংগ্রহ করার পর তারা এই গরুর গাড়িতে করে তাদের বাসায় নিয়ে আসতেন। আপনি আরও দেখছেন এখানে আমাদের একটা বড় ওজন মাপার স্কেল, এর সাথে রয়েছে আমাদের ঢেকি পাম্প বলে এটাকে, অনেকে পাড়া কল বলে থাকে। তারপরে আমরা দেখছি যে আমাদের সবচেয়ে এই সময়ে যে মাল্টিপারপাস ইউজ যেই মেশিনারিজটি হয়ে থাকে সেটি হচ্ছে পাওয়ার টিলার। তারপরে আমরা দেখছি যে প্রাচীন কালে আমাদের দেশে সেচ দেওয়া হতো, এরকম একটি উপকরণ এখানে রয়েছে। ধান মাড়াইয়ের এখানে একটি যন্ত্র রয়েছে, ভুট্টা মাড়াইয়ের একটি মেশিন দেখছেন, এবং গাছে স্প্রে করার জন্য এই ধরনের পাওয়ার স্প্রেয়ার এখানে আছে। তো এখানে মোটামুটি আমাদের পুরাতন এবং আধুনিক সব ধরনের কিছু কৃষি উপকরণেরই সমন্বয় আপনারা এখানে দেখেছেন। মোটামুটি এই রুমে এরকমই আছে। আমার মনে হয় যে আমাদের যে অন্য কক্ষগুলি আছে সেখানে আমাদের যে উপকরণগুলি আছে আমরা সেগুলোই দেখতে পারি। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। এই রুমে তো অনেক ধরনের সরঞ্জামাদি আমরা দেখতে পাচ্ছি, এগুলো সম্পর্কে একটু যদি জেনে যাই আমরা। ধন্যবাদ। আপনি দেখছেন যে আমাদের গৃহস্থালিতে ব্যবহার হতো আগে অনেক মেটাল, বিশেষ করে এখানে পিতলের অনেক কিছু রয়েছে, জগ রয়েছে, আবার এখানে পিতলের অনেক বড় বড় থালা রয়েছে। আমরা নিচে যদি দেখি এখানে পিতলের অনেক বড় বড় কড়াই আছে, কলসি আছে, এছাড়া আছে কাঁসার উপকরণ রয়েছে। আপনি দেখছেন একটা ধূপদানি আছে, যেটা আগে গ্রামের মানুষরা ব্যবহার করত। এখানে আরো কিছু পুরাতন সামগ্রী, পিতলের বদনা আমরা দেখছি। এরপরে এদিকে যদি আমরা দেখি, দেখেন এখানে কিন্তু অনেক এই যে দা, তারপরে বিভিন্ন ধরনের এই যে দা বহনের জন্য যে ঝুড়ি, যেগুলো আমাদের মানুষরা ব্যবহার করতো। এখানে তীর ধনুক যেটা আছে আগে, এটা তো বেশ পুরনো, এখন তো ব্যবহৃত হয়ই না। এখন এটা ব্যবহার হয় না। এখানে একটা মোলবোট লাঙ্গলের যে ফালা দেখা যাচ্ছে, কুড়াল আছে, এখানে অনেক শাবল রয়েছে, মাটির কিছু উপকরণ এখানে দেখছি আমরা। এখানে আমাদের জাতা রয়েছে, এটা দিয়ে বিশেষ করে ডাল ভাঙানো হতো। তারপরে এখানে শিলপাটা রয়েছে, যেখানে মশলা বাটা, এটা এখনো আমরা ব্যবহার করি, এখনো ব্যবহৃত হয় এটা। আপনি দেখছেন যে মুড়ি ভাজার জন্য যে পাতিল, এবং এই যে এটি ছাকার জন্য। তাছাড়া এখানে বেশ কিছু বাঁশ এবং বেতের উপকরণ আমরা দেখছি, বিভিন্ন ধরনের টুকরি রয়েছে, তারপরে কুলা রয়েছে, এই ধান রাখার যে বের বা গোলা, এগুলি রয়েছে, হাত পাখা, এটি আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, সকল গ্রামের বাড়িতে থাকতো। বিশেষ করে আমাদের গ্রামে কোরআন শরীফ পড়ার জন্য যে রেহেল ব্যবহার হতো সেটা আছে, আমাদের বেলুন আছে, পিড়ি আছে। এগুলো তো আসলে ব্যবহৃত হতো হয়তো বা গৃহস্থালির কাজে সবচেয়ে বেশি। এই কক্ষটাতে বোধহয় এই ধরনের সরঞ্জামাদি রাখা হয়েছে। তো অন্য কক্ষে তো হয়তো মৎস্য বা ধান মাড়াইয়ের সাথে বিভিন্ন যন্ত্র, যেটা আমরা দেখেছিলাম, আরো কিছু উপকরণ আছে, আমরা দেখতে পারি। তাহলে প্লিজ স্যার, আমরা ওদিকে যাই। কিছুটা ধারণা পাবো।
এখানে তো দেখতে পাচ্ছি যে আপনারা কম্পিউটার, টাইপরাইটার, পেছনে বাদ্যযন্ত্রও দেখতে পাচ্ছি। কৃষি মিউজিয়ামের সাথে এটার সম্পৃক্ততার কারণটা কি? আসলে বাদ্যযন্ত্রের কথা যদি বলি, আমাদের কৃষক পরিবারগুলিতে কিন্তু তারা অবসর সময়ে সন্ধ্যায় গান বাজনা করতো, তো সেই কারণে আমরা সেই বাদ্যযন্ত্রগুলি এখানে সংরক্ষণ করেছি যাতে মানুষ ধারণা পায়। আর এগুলি হচ্ছে যে বিশ্ববিদ্যালয় আস্তে আস্তে যে ডিজিটাইজেশনের দিকে যাচ্ছে, আমরা বিশ্ববিদ্যালয়ে একবারে প্রথম যে ছোট কম্পিউটারগুলি থেকে শুরু করেছিলাম, আমাদের যে প্রিন্টারগুলি আছে সেগুলি এখানে আমরা তুলে ধরার চেষ্টা করছি, যে যাতে করে আমাদের যে পরিবর্তনের যে ছোঁয়াটা সেটি যেন আমরা তুলে ধরতে পারি। এবং ঢোল, তবলা, বাঁশি সব ধরনের, অর্থাৎ গ্রামীণ ঐতিহ্যের সাথে যা কিছু সম্পর্কিত আমরা সবকিছু এখানে দেখানোর চেষ্টা করেছি। আবার পাশাপাশি আপনি যদি দেখেন এখানে আমাদের দেশের যে প্রচলিত বিভিন্ন মাছগুলি রয়েছে সেগুলির কিন্তু স্যাম্পল হিসেবে আমরা এখানে রাখার চেষ্টা করেছি। এবং একটি কথা না বললেই নয়, আপনি হয়তো জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু আরেকটি ফিশ মিউজিয়াম আছে, সেখানে কিন্তু শুধুমাত্র এক্সক্লুসিভলি মাছের যে সংগ্রহ সেটি কিন্তু রাখা আছে। আচ্ছা, এর পাশাপাশি আপনি যদি দেখেন যে বিভিন্ন ধরনের যে ফিশিং গিয়ার বা মাছ রাখার যে যারা মৎস্যজীবী মাছ ধরতে যাওয়ার পরে খলুই বা বিভিন্ন উপকরণ, খাড়ি যেগুলিতে রাখা হয় সেগুলি আছে। আবার আমরা ক্লাসরুমে যখন ফিশিং গিয়ারের মডেল হিসেবে দেখাই সেই ধরনের ছোট ছোট করে তৈরি করা যেন যাতে করে শিক্ষার্থীরা একটা ধারণা পায়। তো আমরা ক্লাসে যখন এগুলি আমাদের শিক্ষকরা, ফিশারিজের শিক্ষকরা যখন দেখান তখন কিন্তু এগুলির একটা মডেল দেখায়, যেগুলির লার্জার ভার্সন আপনি এখানে দেখতে পাচ্ছেন। এছাড়া বিভিন্ন ধরনের যে আমাদের মুক্তা এবং ঝিনুক থেকে যে মুক্তা সংগ্রহের যে বিভিন্ন উপকরণাদি, যে টুলসগুলি ব্যবহার হয় সেগুলি এখানে আছে। তাছাড়া এখানে আপনি কিছু একেবারে রিয়েল পার্লের কিন্তু প্রেজেন্টেশন আছে। এবং আপনি দেখেন এখানে আমাদের সেই গ্রামীণ সেই ঝাঁকি জাল থেকে শুরু করে অন্যান্য যে ফিশিং গিয়ারগুলি, কোচ, এগুলি কিন্তু এখানে আছে। এবং আরো অনেক ফিশিং গিয়ার এখানে আমরা দেখছি। এটাকে লুই বা ওচা বলা হয়। হ্যাঁ, এটা হাত দিয়ে ব্যবহার করে আমাদের মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। আরো কিছু ফিশিং গিয়ার এখানে আছে, এগুলি সব বাঁশের তৈরি এবং বিশেষ করে গ্রাম অঞ্চলে এগুলি আমরাও ছোটবেলায় গ্রাম থেকে বড় হয়েছি, আমরা এগুলি ব্যবহারও করেছি। এখন এগুলির প্রচলন কমে আসছে, কিন্তু তারপরেও ব্যবহার হয় এবং আমরা চাই যে আমাদের এই ঐতিহ্যগুলি বেঁচে থাকুক। জি স্যার, তাহলে আমরা একটু অন্য কক্ষেও যাই, দেখি ওপাশে কি রয়েছে। প্লিজ চল। এখানে তো দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বীজের সংগ্রহ রয়েছে, কৃষিজাত বীজ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের যত ধরনের ফসল আছে, চীনাবাদাম থেকে শুরু করে তিল, তিসি, চীনা, কাউন, মরিচ, ঢেঁড়স, অর্থাৎ সমস্ত ফসলের বীজের নমুনা কিন্তু আমরা এখানে রেখেছি। আপনি দেখছেন যে ক্ষীরা, বাঙ্গি, শসা, চিচিঙ্গা, লাউ, এমন কোনো ফসল নেই যে যার বীজ এখানে নেই। আর বিশেষ করে এখানে আপনি দেখেন যে এটা একটি ব্যতিক্রমী বাঁশের যে বীজ আপনি দেখছেন যে সেটিও কিন্তু আমাদের সংরক্ষণে আছে। তারপরে তৈকর ফল আপনি নাম শুনেছেন, সেই বীজটি এখানে আছে। এরকম কিন্তু অনেক বন্য সুপারি, হ্যাঁ, এরকম অনেক আনকমন ফসল বীজগুলি রয়েছে। আর বিশেষ করে এখানে আমাদের যে হারিয়ে যাওয়া, আমার মনে হচ্ছে যে এমন কিছু সংগ্রহ রয়েছে যেগুলো আসলে এখন বাইরে পাওয়াও যায় না। নিঃসন্দেহে আপনি দেখুন এখানে কিছু ধানের জাত রয়েছে। আপনি দেখছেন যে খেজুর ঝুপি, পক্ষীরাজ, এই যে ধানগুলি দেখছেন কটক তারা, এই ধানগুলি কিন্তু হারিয়ে যাচ্ছে, কাজেই সেগুলিও আমরা সংরক্ষণের একটা চেষ্টা করছি। এর পাশাপাশি এখানে আপনি দেখেন যে বিভিন্ন ধরনের ঔষধি যে আমাদের গাছগুলি রয়েছে তার বীজগুলি সংরক্ষণে আছে। চন্দন বীজ এটা দেখা যায় প্রায়, এটা আপনারা হয়তো দেখেছেন। সোনালু আপনি নাম শুনেছেন, সোনালু আছে বা বাদরলাঠি যেটাকে আমরা বলি। তারপরে এখানে পাইনের বীজ আছে, আরো বিভিন্ন ধরনের অর্জুন, সেগুন, তারপরে কাঞ্চনের বীজ আমরা এখানে দেখছি। এটা আপনি আমরা গ্রাম অঞ্চলে আগে তসবি গোটা বলতাম আর কি। আবার আপনি এদিকে দেখছেন যে এখানে বিভিন্ন ধরনের মশলা জাতীয় ফসল, আমাদের জিরা, মৌরি, ধনিয়া, এই ফসলগুলি রয়েছে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের যে দা, বটি যেগুলি আমাদের গৃহস্থালিতে ব্যবহার হতো, আমাদের ফসলের জমিতে ব্যবহার হতো, সেগুলি রয়েছে। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট।
ঢেকিও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে ঢেকি রয়েছে। আমরা জানি যে ধান বানার জন্য এটি ব্যবহার করা হতো এবং এটি গৃহস্থালির কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি উপকরণ ছিল। এখনো কিছু কিছু বাড়িতে ঐতিহ্যের জন্য রেখেও দেওয়া হয়েছে। হ্যাঁ, এখনো গ্রাম অঞ্চলে আমরা দেখতে পাই। আপনি এখানে কিছু বিশেষ ধরনের কৃষি যন্ত্রপাতি দেখছেন। হ্যাঁ স্যার, এটা তো মোটামুটি বোধহয় আমরা একটা বিন্দা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটি বিন্দা। এটা বেসিক্যালি আমাদের যখন আগে ওই আউশ ধানের বীজ বপন করা হতো, তো তখন দেখা যেত কোথাও বেশি ধান পড়ে গেলে চারা বেশি হয়ে যায়, কোথাও কম হয়ে যায়, তখন এই আশ্রা দিয়ে কিন্তু থিনিং করা হতো, পাতলা করে দেওয়া হতো। জি স্যার, এবং মনে হচ্ছে এটা ব্যবহৃত কারো বাড়িতে ছিল নিঃসন্দেহে। নিঃসন্দেহে। এবং এখানে ওই মৃত আহমদ আলী যিনি এটা উপহার হিসেবে দিয়েছেন, এটা আছে। আর এই পাশটাতে আপনি দেখছেন যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপকরণ, স্যার এটা একটু দেখতে চাইবো। এখানে মাতাল রয়েছে, লাঙল এবং জোয়াল, এবং এর পাশে আপনি দেখছেন যে এই যে আমাদের কৃষকরা মাঠে কাজ করার সময় তারা যে মাথাল ইউজ করতো, বিশেষ করে রোদ এবং বৃষ্টি থেকে বাঁচার জন্য, সেটিও এখানে আছে। এটা একটু দেখতে চাইবো স্যার। মাথালের ব্যাপারে আমার একটা বিশেষ আগ্রহের জায়গা আছে। ছোটবেলায় যখন দেখতাম যে চাষারা চাষ করতে গিয়ে এটা পড়তো, তাদেরকে অনেকটা পাহাড়িদের মতো লাগতো এবং আমি জিজ্ঞেস করতাম কেন এটা পড়া হচ্ছে। আমি বুঝতে পারতাম না যে রোদের আঁচ থেকে বাঁচার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। রোদ এবং বৃষ্টি দুটি থেকেই তারা নিজেদেরকে রক্ষা রাখার জন্য এটা ব্যবহার করতো। জি স্যার, এখনো মাথাল ব্যবহার হয়, কিন্তু সেটা হয়তো আমাদের যে বাঁশ এবং বিভিন্ন ধরনের পাতা দিয়ে তৈরি, সেটার পরিবর্তে এখন হয়তো প্লাস্টিক ম্যাটেরিয়াল চলে আসছে, আবার ব্যবহার করা হয়। স্যার ওখানে দেশি লাঙল দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের যেটাকে আমরা বলে থাকি যে একবারে কান্ট্রি প্লাউ বা দেশি লাঙল, একফালা লাঙল যেটা, সেটা এখানে দেখছেন। এটা একেবারে অনাদিকাল থেকে ব্যবহার হয়ে আসছে, এখনো হচ্ছে। এবং এটি হচ্ছে যে জোয়াল, কাঠের জোয়াল, একটু দেখব যেটা এটা বিশেষ করে লাঙল চাষ দেওয়ার সময় তখন দুইটি গরুকে একসাথে রাখার জন্য এই জোয়ালটা কিন্তু ব্যবহার হয়। এবং লাঙলের যে এই ইশটা বলে, বলে এটাকে, এটা এই রশিটা দিয়ে কিন্তু আটকানো হয়। জি স্যার, বুঝতে পেরেছি। এছাড়াও আপনি ওখানে দেখছেন যে ঠোয়া বলে, গরু যখন মাঠ থেকে ফেরত নিয়ে আসে যাতে করে অন্যের ফসল হানি না করে, এই জন্য গরুর মুখে এটা লাগিয়ে দেওয়া হয়। স্যার মোটামুটি আমাদেরকে তো ঘুরিয়ে দেখালেন বিভিন্ন জিনিস, আমরা আমাদের দর্শকদেরকেও দেখাতে পেরেছি আশা করছি। কিন্তু এই জাদুঘরটিকে ঘিরে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা আর কি আছে? ধন্যবাদ নূর। আসলে বিশ্ববিদ্যালয় চায় যে এই মিউজিয়ামটা যেন বাংলাদেশের একটি অনন্য কৃষি মিউজিয়াম হয়, যেখানে বাংলাদেশের কৃষির সাথে সম্পৃক্ত যা কিছু আছে সব কিছু যেন একজন মানুষ এখানে আসলে ধারণা পেতে পারে। আমরা এটিকে আধুনিক একটি মিউজিয়ামে রূপান্তরিত করতে চাই এবং আমাদের এই মিউজিয়ামটি খুব ক্ষুদ্র একটি মিউজিয়াম, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের কৃষিকে বা কৃষির সাথে সংশ্লিষ্ট গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরার জন্য এটি একটি প্রথম প্রচেষ্টা। বাংলাদেশে অন্য কোথাও এটি নেই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে এটি শুরু করেছে। আমরা দেশবাসীর কাছে আহ্বান থাকবে, আপনারা আসুন, আমাদের এই মিউজিয়ামটাকে আপনারা দেখুন এবং আরও ভালো পরামর্শ রাখুন কিভাবে আমরা এই মিউজিয়ামটাকে আরও আধুনিক এবং একটি মানসম্মত মিউজিয়ামে রূপান্তরিত করতে পারি। ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি আসলে সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন এবং বুঝিয়ে বলেছেন। অনেক ইনফরমেশন আমরা আপনার থেকে পেয়েছি, এতটা সময় আমাদেরকে দিয়েছেন সেজন্য আমরা কৃতজ্ঞ। নূর, আপনাকেও ধন্যবাদ এবং একই সাথে আমাদের দীপ্ত টেলিভিশনের যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়: দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মানব সভ্যতায় যখনই মানুষ কোনো কিছুর প্রয়োজন অনুভব করেছে তখনই তা আবিষ্কার করতে সক্ষম হয়েছে। কৃষির ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। কৃষিকাজকে আজকের এই জায়গায় নিয়ে আসতে গিয়ে মানুষ আবিষ্কার করেছে বিভিন্ন ধরনের সরঞ্জামাদি। কালের বিবর্তনে এই সরঞ্জামাদি কিন্তু হারিয়েও গিয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই কৃষি সম্পর্কে বা কিভাবে কৃষির এই বিবর্তন ঘটলো সেটি সম্পর্কে কতটুকুই বা জানে। তাদেরকে জানাতে হলে নিয়ে আসতে হবে কৃষি জাদুঘরে, দেখাতে হবে পূর্বপুরুষেরা কিভাবে কালের বিবর্তনে আজকের এই জায়গায় আধুনিক কৃষিতে পৌঁছেছেন।
আশা করছি আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আমি নূরে জান্নাত, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন।